নমস্কার। আজকে আমরা চলে এসেছি গঙ্গারামপুর ব্লকের অন্যতম প্রসিদ্ধ একটি স্থান শিববাড়ির বিরূপাক্ষ বানেশ্বর ধাম শিব মন্দিরে। আমরা তো মন্দির এবং প্রাচীন ঐতিহ্যকে নিয়ে আলোচনা এর আগেও করেছি এবং ক্রমাগত করেই চলেছি। আজকের একটি অন্যতম প্রসিদ্ধ স্থানকে আমরা চাক্ষুষ করতে চলেছি এবং এই মন্দিরটির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আমরা অবগত হতে চলেছি। তো আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি এই মন্দির পরিচালন কমিটির সেক্রেটারি, দাদার নাম তন্ময় চক্রবর্তী। তো দাদাকে স্বাগত অনেক আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, এবং এভাবে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আরও আছে দাদা শুভঙ্কর গোস্বামী, আছে দেবজিৎ মুখার্জি। তো এই ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তন্ময়দার কাছে জানার আগেই আমরা একটু জেনে নিই যে একটা সময় এই অঞ্চলটা একটি প্রসিদ্ধ নগরী ছিল। দেবকোট বা তারও আগে আরো বিভিন্ন রকম নাম আমরা পাই। বানাসুর বা বান রাজা বলে যে প্রসিদ্ধ স্থান, দক্ষিণ দিনাজপুরের একটি অন্যতম প্রসিদ্ধ স্থান গঙ্গারামপুরে, এবং তার অনতি দূরেই এই বিরূপাক্ষ বানেশ্বর শিব মন্দিরটি। এবং প্রচলিত আছে যে এই শিব মন্দিরটিতেই এক সময় বান রাজা তিনি ধ্যান করতেন বা তিনি শিবের উপাসক ছিলেন, এবং তিনি সেখানেই এখানেই তিনি শিবের আরাধনা করতেন, এমনটাই আমরা প্রচলিত শুনে থাকি। তো আরো বিস্তারিত আমরা বিষয়গুলো তন্ময় চক্রবর্তী দাদার কাছ থেকে সবটা শুনে নেব। তো দাদা, সবার প্রথমে তোমাকে নমস্কার জানাই। তোমার নাম তন্ময় চক্রবর্তী, সেটা আমরা আলোকচারিতা প্রথমে জেনে গেছি। তো মন্দিরটি সম্পর্কে যদি আমাদের কাছে কিছু অবগত করা হয়। বিষয়টা হচ্ছে যে পৌরাণিক মত অনুযায়ী আজ থেকে ৫,৫০০ বছর আগে যখন দ্বাপর যুগ চলছিল, ঠিক সেই সময় আমাদের এখানে যে বান রাজার নাম বলা হয়, তো সেই বান রাজার ব্যাকগ্রাউন্ড বলতে গেলে বান রাজাকে জানা যায় অ্যাকচুয়ালি সে প্রহ্লাদের বংশধর। হিরণ্যকশিপু যে ছিল তার প্রহ্লাদের বংশধর, তিনি বানাসুর বা বান রাজা বলা হয়। যে অসুর প্রবৃত্তি হওয়ার কারণে সে স্বাভাবিকভাবেই শিবের একটা অনেক বড় উপাসক ছিলেন এবং শিবের আরাধ্য দেবতা তার ছিল শিবই। এবং কথিত আছে যে তিনি এখানেই শঙ্কর ভগবানের একটা বিরাট তপস্যা করতেন পুনর্ভবা নদীর পাশে, এবং এখানে তপস্যা করার কালীন এখানটায় স্বয়ং ভগবান তাকে দর্শন দেয় এবং তাকে সহস্র বাহুর আশীর্বাদ দেয়। সহস্র বাহু মানে তার কাছে, তার বাহুতে, তার পেশিতে সহস্র হাজারটার মতন শক্তি, প্রেসার তার মধ্যে থাকবে। এবং সেই আশীর্বাদ পাওয়ার পরে সে এখানটায় তার দেবতা, আরাধ্য দেবতার একটা সুন্দর পাথরের মন্দির নির্মাণ করেন, এবং সেখানে পূজা অর্চনা করার মধ্যে দিয়ে সে এই গোটা এরিয়াটা, যা তোমরা বললা যে এখানটা যাটার নাম ছিল দেবীকোট, কিন্তু দেবীকোটের আগেও আরেক নাম ছিল, উমাবন ছিল, পুণ্ড্রবর্ধন ছিল, এবং তারও আগে এটার নাম ছিল যেটা নাকি যে শোণিতপুর। শোণিত মানে রক্ত, যেখানে রক্তক্ষয় হয়তো বেশি। তো এই জায়গাটাতে এত বেশি পাওয়ারফুল হতো সেই সময়, বানাসুরের সময়, যে বানাসুর টোটাল এই এরিয়াটা শুধু নয়, এইকে সেন্টার পয়েন্ট করে নিয়ে টোটাল এই সমস্ত এলাকাটার উপরে তার একটা বিরাট একশত নিয়ন্ত্রণ ছিল। ফলে অনেক বড়, যেহেতু রাজা, অনেক বড় সম্রাট হওয়ার কারণেই যখন মহাভারতের যুদ্ধ হয়, ঠিক সেই সময় যুদ্ধের সময় দুই ধরনের পক্ষ তৈরি হয়, একটা পাণ্ডব পক্ষ, একটা কৌরব পক্ষ। তো পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষের মধ্যে থেকে ডিসিশন হয়, তারা সমস্ত এই গোটা ভারতবর্ষের মধ্যে যত রাজা, বড় বড় রাজা ছিল তাদের কাছে মেসেঞ্জার পাঠাতো। মেসেঞ্জার মানে দূত পাঠাতো, যে আপনারা কোন পক্ষে যাবেন, যুদ্ধ যখন শুরু হচ্ছে আপনারা কোন পক্ষ নিবেন। তো এভাবে যখন পক্ষের যখন ভাব আসে, তো তখন এখানেও শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ, তাকে এখানে মেসেঞ্জার হিসেবে পাঠানো হয় বানাসুরের কাছে, যে বানাসুর কোন পক্ষ, কোন সাইড নিতে চায়, পাণ্ডবদের না কৌরবদের। এবার এখানে যখন আসে বানাসুরের কাছে, কথিত রয়েছে যে সেখানে বানাসুরের যে কন্যা ছিল উষা, তার নজর পড়ে অনিরুদ্ধের উপরে, এবং অনিরুদ্ধকে দেখার সঙ্গে সঙ্গে তার ভিতরে প্রেমাসক্ত হয়ে যায় তারা দুজনে, দুজনে লাভ অ্যাফেয়ার হয়। এবং বলা হয় যে তারা ঠিক এই বাবার মন্দিরের মধ্যে এসে তারা এখানটায় সেই সময়কার গান্ধর্ব বিবাহ করেছিল। গান্ধর্ব বিবাহ মানে যাকে আমরা বলি লাভ ম্যারেজ।
তো সেই গান্ধর্ব বিবাহ করার পর তারা এখান থেকে পালিয়ে যাওয়ার একটা প্ল্যানিং নেয়, যেখান থেকে সেটা পালিয়ে যাবে। এবং পালিয়ে যাওয়ার কারণটা এটাই যে বানাসুর কিন্তু কোনো সময়ের জন্যেই কৃষ্ণকে পছন্দ করতো না, সে কৃষ্ণের অ্যান্টি ছিল। এবং যে কারণে, যেহেতু যুদ্ধ, মহাভারত যুদ্ধ হচ্ছে, সে কে ভালো আর কে মন্দ তা দেখা দরকার নেই, সে ডাইরেক্ট বলেছিল কৃষ্ণ কোন পক্ষে। তো সবাই বলেছে কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে, তাহলে আমি কৌরবদের পক্ষে হব, তুমি যে বলে দাও। কিন্তু তার মধ্যে মাঝখানে এই ঘটনাটা ঘটে যাওয়ার ফলে তারা এখান থেকে পালানোর জন্য চেষ্টা করে। এবং সেই চেষ্টার মধ্যে আমাদের এখানটা একটা জায়গা রয়েছে উষাহরণ রোড, নামি জায়গাটার নাম উষাহরণটা, সেখানটায় উষাকে হরণ করে নিয়ে যাওয়া, মানে এখান থেকে অনিরুদ্ধ উষাকে নিয়ে পালাচ্ছিল কোথায়, দ্বারকার দিকে। এবং সেই দ্বারকার দিকে পালানোর সময় তাকে ওখানটায় আমাদের যারা এখানটায় বানাসুরের যারা ছিল সোলজাররা, তারা তাকে অ্যারেস্ট করে ফেলে এবং এখানে নিয়ে এসে এখানে তাকে বন্দি করা হয়। এবং সেখানে আবার মেসেজ পাঠানো হয় যে আপনার এই বন্দি রাজদ্রোহ কাজ করেছে, সে মহারাজার মেয়ের উপরে খারাপ নজর দিয়েছে, যার জন্য একে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই শুনে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের এবং যত তার লোকজন ছিল তারা বিচলিত হয়ে ওঠে। তারা বানাসুরকে এই কথা করতে না করে, বানাসুর শোনে না এবং লাস্টে ভীষণ একটা যুদ্ধ হয়। শ্রীকৃষ্ণ নিজে এখানটা এসেছিলেন, তার চরণের একটা বিরাট বড় স্পর্শ এই মাটি পেয়েছে। এবং আগামী দিন, মানে পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণ আর বানাসুরের মধ্যে একটা বিরাট খণ্ডযুদ্ধ হয়, তাতে বানাসুরের যে অহংকার ছিল, ইগো যে চলে আসছিল, তা সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়। এবং পরবর্তীতে শোনা যায় যে উষা এবং অনিরুদ্ধ পরবর্তীতে বানাসুরের ইগো আর অহংকার শান্ত হওয়ার পরে তারা সুন্দর সুস্থভাবে আবার নিজেদের জীবনযাপন করতে শুরু করেছিল। এটা একটা ঐতিহাসিক, কি বলো, ঐতিহাসিক বলবো না, এটা একটা পৌরাণিক কাহিনী। এবার তার পরবর্তীতে যখন নাকি এটা শেষ হয়ে যায় দীর্ঘদিন পর, তখন ইংরেজদের আমলে মাঝামাঝিতে আমাদের, তখন তো বাংলাদেশ অবিভক্ত হয়নি, নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র তৈরি হয়নি, তখন একই ছিল, ভারত ছিল। তখন এখানটা হয় অবিভক্ত ভারতের বাংলাদেশের যে এরিয়া, ওই সাইডে একটা জায়গা ছিল নাটোর। নাটোরের রানী ছিল ভবানী। নাটোরের ভবানী থেকে আবার রিকনস্ট্রাকশন করে, মন্দিরটা রিকনস্ট্রাকশন করে, এবং সে এখানটায় পুজো বালি করতো। এবং তার পরবর্তীতে কালে ইংরেজরাও চলে যায়, তা ভারত স্বাধীন হয়। এবং শেষ সময় থেকে এখনো পর্যন্ত মন্দিরের এই অবস্থা আছে। আমরা ধীরে ধীরে চেষ্টা করছি নতুনভাবে কনস্ট্রাকশন কমপ্লিট করার, এবং আগামী দিন দেখা যাক একটা সুন্দর বৈভব মন্দির একখানা আমরা এই জেলাবাসীকে উপহার দেওয়ার একটা চেষ্টা করছি। দ্যাটস ইট। তার মানে আমরা আলোকচারিতায় যেটা জানতে পারছি যে কালক্রমে যে ধ্বংস হয়েছিল আসল মন্দিরটি, এবং পরবর্তীকালে এটি হচ্ছে নাটোরের রানী ভবানীর তৈরি মন্দির। তবে সেই মন্দিরটি আমরা যখন যে মন্দিরটিকে চাক্ষুষ করতে মানে করছি সেটাই, মানে সেই মন্দিরটি সেটা। হ্যাঁ, সেটাই। পরবর্তীতে বিভিন্ন রকম সংস্কারের কাজকর্ম করা হচ্ছে এখন, এবং ধীরে ধীরে উন্নয়নের কাজ হচ্ছে। তো অনেক বড় একটি ইতিহাস এবং ঐতিহ্যের আমরা সাক্ষী হলাম, এবং সেই কোথায় দাপর যুগ থেকে বর্তমান স্বল্প সময়ের মধ্যে কিভাবে গল্পের মতো করে সুন্দর করে আমাদের কাছে উপস্থাপন করলো দাদা, সত্যি অনেক মানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কি এত সুন্দরভাবে উপস্থাপন করার দক্ষতা আমাদের কারোরই নেই। মানে সেই দাপর যুগ থেকে শুরু করে, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে, বানাসুর থেকে শুরু করে বর্তমান এই সময়কালকে নিয়ে আসা সত্যি দক্ষতাই প্রয়োজন। তো এভাবেই তো ইতিহাস এবং ঐতিহ্য এবং কালক্রমে যে পৌরাণিক ঘটনা সবকিছু তো অঙ্গাঙ্গিভাবেই যুক্ত, এবং এই যুক্ততার পিছনেও আমরা মানুষেরা আছি, আমরাও তার পেছনে আছি। কিন্তু বিষয় হচ্ছে যে এগুলোকে আরো সমৃদ্ধ করা উচিত। এগুলো ব্রাত্য হয়ে উঠছে ধীরে ধীরে, কারণ এই ইতিহাস এবং ঐতিহ্য ধরুন আপনি জানেন, আমি জানি, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কি আর জানবে। এই বিষয়গুলো আমার মনে হয় সংরক্ষণ করা উচিত, এবং এই বিষয়গুলোকে আরো বিশেষভাবে প্রচারের আলোতে আনা উচিত। স্থানীয় প্রশাসন এবং পৌরসভার মানে সহযোগিতা এগুলোকে আরো সংরক্ষণ করা উচিত, তাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। তো ভগবান যেহেতু এখানটায় আছে, তাই ভগবানের জন্য ভক্তরাই কাফি। যত এরিয়ার প্রচুর প্রচুর এখানটায় 3টে অনুষ্ঠান হয়। একটা শ্রাবণ মাসে হয়, শ্রাবণী অনুষ্ঠান 1 মাস ধরে চলে। একটা সামনেই আসছে শিবরাত্রি, আর একটা বারণী মাসে, চৈত্র মাসে বারণী স্নান হয়। তো বারণী স্নানে একটা বিরাট মেলা হয়, যা এই জেলার মধ্যে একটা প্রসিদ্ধ মেলা। তাতে দূর দূরান্ত থেকে লোক আসে। আমাদের তো এখানটায় যে সমস্ত ভিজিটিং বুকগুলা যে আছে, তার মধ্যে ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গা থেকে লোক আসে এখানটায় ভিজিটিং। গুজরাট থেকেও লোক আসে এখানটায়। শিবরাত্রির দিনই পূজাটা হয়?
না, চৈত্র মাসে বারুণী স্নানে। হ্যাঁ, তখনই একটা মেন পূজা ওঠে, আর একটা হচ্ছে গিয়ে আমাদের শ্রাবণ মাসে শ্রাবণী উৎসব। শ্রাবণী উৎসব 1 মাস ধরে চলে এবং এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। এই ভক্তদের দ্বারাই মন্দির এখন চলছে। মন্দিরে যা কিছু এখন কাজ অ্যাক্টিভিটিস তা ভক্তদের আন্ডারে, এবং যে সমস্ত ভক্তরা এখানটায় আসে তাদের দান, তাদের অনুদান, তাদের সহযোগিতা, তাদের সব ধরনের অনুপ্রেরণার দ্বারাই মন্দিরের অ্যাক্টিভিটিস চলছে। আর কেউ না, এখানে সবাই রাজা, এখানে সবাই ভক্তরাই রাজা। এখানটায় ভগবানকে নিয়ে সমস্ত ভক্তরা আনন্দের সাথে এখানটায় মেতে থাকে। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট বা অন্যান্য কোন ডিপার্টমেন্ট কিছু করুক বা না করুক, তাতে ভক্তদের কোনো কিছু যায় আসে না। তারা করলে আমরা হাততালি দিব, খুব ভালো কাজ করেছে। না করলে কিছু করার নেই, তাই বলে তো ভগবানকে তো ফেলে রাখা যাবে না। না, ভগবানের জায়গায় ভগবানকে সুন্দর করে রাখতে হবে। That's it. সেটা অবশ্যই। এবং যেখানে ভক্ত থাকে সেখানে হয়তো এসবের প্রয়োজনও পড়ে না। একদম। তবে একটাই দুঃখের বিষয় যে মূলত এই মন্দিরটির যিনি মূল প্রতিষ্ঠাতা, এক কথায় বান রাজা, এক কথায় তিনি যে মানে তার যে অসামান্য মানে কীর্তি, সেই বানগড়ই কিন্তু একদম একদম মাটিতে মিশে গেছে। এবং বানগড়ের মতন একটি ঐতিহ্য যদি হেরিটেজ ঘোষণা না হয় এবং ঐতিহ্য ঘোষণা না হয়, তবে আর এই সব ঐতিহ্যের দুর্ভাগ্যের বিষয়, মানে দুর্ভাগ্যের বিষয়। দাপর যুগের একটি বিষয় এবং যার সাথে মহাভারতের সংযোগ, মানে এত বড় মাপের একটি ঐতিহ্য যদি এইভাবে অবহেলিত হয়ে থাকে তাহলে আর কি প্রশ্ন তোলাই যায় না। তো নিশ্চয়ই আশা রাখবো যে ভবিষ্যতে নিশ্চয়ই এইসব বিষয়ে প্রত্নতত্ত্ব বিষয়ক এবং দপ্তর এবং স্থানীয় প্রশাসন নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন, আশা রাখবো। তবে সত্যি দুঃখেরই বিষয়। পাশাপাশি আমরা মন্দিরটিকে একটু ঘুরে দেখবো, মন্দিরটি ঘুরে দেখাবে শুভঙ্কর গোস্বামী।